ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সুপার 8 নিশ্চিত করার ম্যাচে কাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে, তবে জয় নিয়েই পরের পর্বে যেতে চায় দল। পেসার তানজিম সাকিব জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্তর ফর্ম নিয়ে দল মোটেও চিন্তিত নয়। সেন্ট ভিনসেন্টে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে ঈদের দিন ভোর 5:30টায়। আর্নস ভেইল থেকে তাহমিদ অমিতের রিপোর্ট। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র সিরিজটা ধরা হয়নি, হাত ফসকে গেছে দক্ষিণ আফ্রিকা ম্যাচও। তবে সুপার 8টা এভাবেই তালুবন্দি করতে চান নাজমুল হোসেন শান্ত। এজন্য হারাতে হবে নেপালকে, সেজন্য সবাই নিশ্চিত তাকিয়ে থাকবে নাজমুল শান্তর ব্যাটের দিকে। অধিনায়কত্বে মুন্সিয়ানা দেখালেও ব্যাট হাতে পাচ্ছেন না রান। খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ, এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য, এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। শান্তর সাথে নিশ্চয়ই ভাবতে হচ্ছে প্রতিপক্ষ আর উইকেট নিয়েও। শেষ ম্যাচে এখানেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল নেপাল। দিবারাত্রির সেই ম্যাচে দাপট দেখিয়েছিল স্পিনাররা। তবে এবার নতুন উইকেটে নতুন ম্যাচ। উইকেটে ঘাস থাকলেও রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় দুদল। নেপাল দল বিশ্রামে থাকলেও সাকিব, রিয়া, তাসকিন, লিটন ছাড়া এদিন প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে টাইগাররা। প্রত্যেক ম্যাচে আমরা খেলি জেতার জন্য। সো যদি আমাদের টার্গেট থাকবে আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো, এবং যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। আমরা কারো পার্টি নষ্ট করতে চাই না। শেষ ম্যাচটা জয়ের জন্য খেলবো সত্য, সুপার 8-এ যেতে পারবো না সেটা ভাবতেই চাই না। 2 পয়েন্ট নিয়ে শেষ করতে পারাটাই হবে বড় কিছু। স্পিনারদের প্রাধান্য থাকলেও দুদলই বলছে এটা কোনো স্পিনারদের দৈরত হবে না। তাই তো একাদশে বাড়তি স্পিনার তানভীর ইসলামে ঢোকার সম্ভাবনাও কমছে। ছুটছেন নাজমুল হোসেন শান্তরা। লক্ষ্যটা অনেক বড় হলো, আপাতত সুপার 8 নিশ্চিত করা মূল কাজ, যেখানে নেপালকে হারিয়ে দিলে আর কোনো সমীকরণ থাকবে না বাংলাদেশের সামনে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। ঈদের সকাল শুরু হবে বাংলাদেশের জয়ের খবর দিয়ে নাকি আসলে পরাজয়ের, সেটা বলা মুশকিল। তবে জয়টাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি মঞ্জুরি, কারণ শেষ ম্যাচ জিতেছে বাংলাদেশ, নেপালের সঙ্গে ম্যাচ, সব মিলিয়ে সুপার 8-এ তো অবশ্যই যেতে চাইবে। একেবারে পরিসংখ্যান তো অবশ্যই বলছে যে নেপাল থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে। সেই সাথে হয়তোবা লাস্ট ম্যাচে বাংলাদেশের জয়টা হয়তোবা বাংলাদেশকে আরো বেশি আত্মবিশ্বাসী করবে। সেই সাথে নেপালও কিন্তু লাস্ট ম্যাচে খুব একটা খারাপ করেনি, তুলনামূলক পারফরমেন্সটা খুব ভালো ছিল। যুক্তরাষ্ট্র তো এবার চমৎকার করছে, পুরো টুর্নামেন্ট জুড়ে সবাইকে চমকে দিচ্ছে। তাদের বিপক্ষে হয়তোবা কম ব্যবধানের হারটা তাদেরকে আত্মবিশ্বাস দিবে একেবারে। ইনফ্যাক্ট দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুবই ক্লোজ গেছে তারা, এই যে শেষ ম্যাচটাই 1 রানের পরাজয়। তুমি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সেন্ট ভিনসেন্টে, তিনি আছেন, এই ম্যাচটা কভার করবেন, এবং ঈদও সেখানে, ঈদের আমেজ শুরু হয়ে গেছে। সবকিছু নিয়ে তার সঙ্গে কথা বলবো। অমিত, শক্তিমত্তা পরিসংখ্যান বিবেচনায় তো নেপালের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ, তারপরেও টাইগারদের দুর্বলতার কোনো জায়গা দেখছেন কিনা সেটা তো একটা প্রশ্ন থাকছে। পাশাপাশি ঈদের আমেজ নিয়ে যদি একটু বলেন কিছু। রঞ্জন, মঞ্জুরি, সেটের সামনে ভেতরে সবাই যারা আছেন সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের ঈদ এখানে আসলে আনুষ্ঠানিকভাবে আগামীকাল সোমবার এখানে ঈদ হবে। আজকেও আমরা ভেবেছিলাম আমরা ঈদের জামাত পড়তে যাব। এখানে 115 জনের মতো মুসলিম আছে টোটাল সেন্ট ভিনসেন্টের জায়গাতে। তা আসলে ওনারা একটা জায়গায় নামাজ পড়বেন, আমরা হয়তো আগামীকাল নামাজ পড়বো। বাংলাদেশ টিম আজকে সকালে নামাজ পড়েছে, ঈদের জামাত পড়েছে, এবং কারণটা হচ্ছে যে বারবার মাথায় ঘুরবে যে কালকে কখন জামাত। বাংলাদেশে ওই সময় আবার এন্টিকা ফ্লাইট হবার কথা, সেটা তারা বলতেও পারছে না, কারণ সুপার 8 এখন তো নিশ্চিত হয়নি, কিভাবে বলবো আমরা ফ্লাইটে করে চলে যাব। কিন্তু ওই সময় ফ্লাইট থাকবার কথা, খুব সমস্যা। সেই জন্য আসলে চিন্তাটা ছেড়ে ফেলার জন্য আসলে বাংলাদেশ টিম আজকে নামাজ পড়েছে। শুধু নামাজ না, সকালে যে নাস্তা, এখানকার আয়েশা ফাতিমা নামে একজন আপা আছেন, সিস্টার, যিনি আমাদেরকেও খুব হেল্প করছেন আমাদের খাবারের জন্য। তিনি আসলে বাংলাদেশ টিমের খাবার সার্ভিস দিয়েছেন। সকালে নাস্তা যা থাকে, পায়েস, মিষ্টি জাতীয় খাবার, নাস্তা ছিল। রাতে দুপুরবেলা মধ্যাহ্নভোজ আছে, সেখানে আসলে বিরিয়ানি রাখা হয়েছে, হালাল খাবার, মাংস,
রান্না, টিক্কা কাবাব, এই সমস্ত কিছু আয়োজন আয়েশা আপা করেছেন। আয়েশা আপা আমাদের সঙ্গে দেখা করার জন্য এই হোটেলে আসবার কথা। আমরাও ছোট একটা কোরবানি দিয়েছি, এখানে ছাগল কিনেছি, এখানে কিনে কোরবানি দেওয়া হয়েছে, সেই মাংস আমরা রান্না করার চেষ্টা করছি। আমরাও এখানে 16-17 জন সাংবাদিক আছি, চেষ্টা করছি দূরে বসে আসলে ঈদের আনন্দটা করতে। যেটা বলছিলেন, আমরা যদি নেপালকে হারিয়ে দিতে পারি আনন্দটা অনেক বাড়বে। এবং আমার কেন জানি মনে হয় যে উইকেটটাতে খেলা হবে ওই দিন খুব বাতাস কাজ করছে, একদম সাইডের উইকেটে, ভেতরের উইকেটে খেলা হবে, খুব বেশি বাতাস ইফেক্ট করবে না। বাংলাদেশ দলে আমি আসলে সেরকম দুর্বলতা দেখি না, বরং আমি একটু দেখতে চাই গত 3টা ম্যাচ থেকে বাংলাদেশ নিশ্চয়ই আরো একটু আপে যাওয়ার চেষ্টা করবে। অমিত, আমরা যেরকমটা বলছিলাম যে নেপাল লাস্ট ম্যাচে চমৎকার খেলেছে, স্পেশালি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 1 রানের হার ছিল নেপালের, সেই বিষয়গুলো কি একটু আত্মবিশ্বাসী করবে কিনা বাংলাদেশের বিপক্ষে? না না না, মোটেও না। সেটা হচ্ছে যে নেপাল সম্বন্ধে বাংলাদেশ টিম অবগত আছে, এবং সব থেকে বড় কথা বাংলাদেশ টিমের আত্মবিশ্বাসটা আজকে নামাজ পড়া, আমি জানি না রিপোর্টটা নিশ্চয়ই একটু পরে যাবে, সেখানে দেখবেন চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। এর আগে আমরা দেখছিলাম বাংলাদেশ টিম এখন যেভাবে একতাবদ্ধ, সবাই মিলে যেদিন ছুটি দেওয়া হয়েছিল সেদিন কিন্তু সবাই মিলে বোটিং করেছে, ওই জায়গাটায় ঘুরেছে, খুব মজা করেছে। ভিতরে আরো ছোট ছোট ঘটনা আমি জানি, তা ওই এগুলো খুব আশান্বিত করে। এটা কখন পায় টিম, যখন ভিতরে বিশ্বাসটা থাকে। তাই নেপাল খুব ভালো খেলছে, দ্যাটস ট্রু, অনেকগুলো টিমই ভালো খেলেছে এবার ওয়ার্ল্ড কাপে, এবং সেদিন লো স্কোরিং ম্যাচ হলো। এবার এই ম্যাচটা লো স্কোরিং হবে এটা আমার মনে হয় না, আমার উইকেট দেখে যতটুকু মনে হচ্ছে 140-50 রান হতেই পারে। সেটা এখানে নেপাল ভালো খেলছে, এদের স্পিনারদের, লেগ স্পিনার যদি লামিচানে আছেন, আরও স্পিনার যারা আছেন তাদেরকে অবশ্যই দেখে শুনে খেলতে হবে বাংলাদেশের। এবং যেহেতু টপ অর্ডার রান পাচ্ছে না, যদি টপ অর্ডারটা রান না পাওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, শান্ত রানে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। তবে সবাই তো একসাথে খেলবেন না, কখনো একটা দলে 7জন-8জন ব্যাটসম্যান সবাই রান করবেন, সেটা হওয়ার কথা না। যিনি ক্রিকেটটা খেলবেন তাকেই শেষ করতে হবে। দেখবেন কালকে অস্ট্রেলিয়া কীভাবে জিতেছে, ঠিক একইভাবে নিশ্চয়ই বাংলাদেশ দলও চাইবে ওই জায়গাটায় ফাইন টিউনিং করতে, যিনি ইনিংসটা খেলতেন তিনি যেন বড় করতে পারেন, সেদিকে নিশ্চয়ই বাংলাদেশের চোখটা রাখতে হবে। একেবারে। অমিত, পরের প্রশ্নের উত্তর অনেকটাই আপনি দিয়ে দিয়েছেন। আমি একটু উইকেট নিয়ে জানতে চাচ্ছিলাম যে রান আসলে গত ম্যাচের মতো হবে নাকি আর একটু রান হতে পারে, তবে সেটা তো বলেছেন টাইগার একাদশে কোনো পরিবর্তনের আভাস বা মনে হচ্ছে কিনা, নাকি একেবারেই যেহেতু উইনিং কম্বিনেশন এই উইকেটে বা এই মাঠেই উইনিং কম্বিনেশন, সেটা নিশ্চয়ই ভাঙতে চাইবে না, কি মনে হয় আপনার? রঞ্জন, আপনাকে মনে করে দিয়ে বাংলাদেশ কিন্তু এখানে ফ্লাড লাইটে খেলবে। এখানে কিন্তু সেন্ট ভিনসেন্টের ইতিহাসে ফ্লাড লাইটের দ্বিতীয় ম্যাচ হচ্ছে, প্রথম ম্যাচ হয়েছিল এর আগে ফ্লাড লাইট কিছু ছিল না। কিন্তু এই স্টেডিয়ামটাতে আসলে বাংলাদেশের সেই জন্য একাদশ নিয়ে ভাবতে হচ্ছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশ জেলটা এই 11 জন খেলেছে লাস্ট ম্যাচটায়, নিশ্চিত চাইবে না এই একাদশটা ভাঙতে। একজন বাড়তি স্পিনের কথা যেমনটি বলছিলাম, তানভীরকে কালকে অনেকক্ষণ কিন্তু অনুশীলন করানো হয়েছিল, বারবার দেখানো, সেই থেকে মনে হচ্ছিল তানভীর খেলবেন কিনা। আবার জাকের আলী অনেককে নিয়ে কোচ অনেকক্ষণ কথা বলেছেন, কি বোঝাচ্ছেন আমি জানি, সেটা কি তাকে বোঝাচ্ছেন যে তুমি ড্রপ, নাকি তাকে বোঝাচ্ছেন যে উপরে খেলতে হবে তোমাকে, নাকি তোমাকে বলছিলেন তোমাকে ফিনিশারের রোলটা কি হবে। এটা আসলে খুব টাফ অনুভব করা। তবে জাকের আলী অনেকে ড্রপ করবে এটা আমার বিশ্বাস হয় না এই মুহূর্তে। তা আমার যেটা মনে হয়, যেহেতু উইকেটটা ফ্রেশ নতুন হয়েছে, কিছুটা ঘাস আছে, মনে হয় না একাদশে চেঞ্জ হওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে। হ্যাঁ, বাড়তি স্পিনার নিয়ে এখনো ভাবনার জায়গাটা আছে, কিন্তু বাড়তি স্পিনার আমি নিব কেন, মানে নেপালও তো স্পিনে ভালো খেলে, কারণ সেই জায়গাটা চিন্তা, বড় আমাদের এই পেসের সামনে নেপাল কতটুকু পরীক্ষা দেবে সেটাই তো হওয়ার কথা। তবে একাদশ নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা আছে একটা, সেই জন্য আমরা ক্লিয়ার হতে পারছি না এখন পর্যন্ত। ডিউটা কেমন কাজ করছে ওখানে, রাতের অবস্থা কি, এবং টসটা ভাইটাল রোল প্লে করতে পারে কিনা? আসলে ঘুম নিয়ে আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে, আমি মনে হয় 4 ঘন্টার বেশি কখনো কোনো জন্য বলার জন্য বলছি না, অনেকে বলার জন্য বলে, 4 ঘন্টার বেশি কখনো ঘুমাতে পারিনি। কারণটা হচ্ছে কখন যে রাত হয়, কখন যে সন্ধ্যা। আপনি যে 12:30টার নিউজে লাইভ দিতে বলেন, আমার না মাথা কাজ করে না, এখন কয়টা বাজে আমি ঠিক বুঝতে পারি না, আর কখন ঘুমাচ্ছি আর কখন উঠতেছি। একটু আগে তো দেখা হলো সবার সাথে, কিছুক্ষণ পরে আবার সকালবেলা। এটা হচ্ছে, এটা খুব স্বাভাবিক, এটা হয়। ওয়েস্ট ইন্ডিজের এখানে ডিফারেন্ট টেম্পারেচার, এখানে আলো, এত বেশি ডিফারেন্ট টেম্পারেচারে যেতে হচ্ছে, পার্থক্যটা বেশি। দেখেন আমি কালকে এন্টিকা যাবো, এন্টিকার কিন্তু একটু আলাদা। এখন এত দ্রুত আমি না এখানে 2-3 দিন অ্যাডাপ্ট করে ফেলছি, এন্টিকে আরেকটা ব্যাপার থাকবে। আবার ফ্লাইট টাইম মিলে কালকে আমার 7-8 ঘন্টা ফ্লাইট টাইমে চলে যাবে। এখন এই ফ্লাইট টাইমে গুলো, এবং যখন ক্যারিবিয়ান সাগর দিয়ে আসলে প্লেনগুলো যায়, সেই অভিজ্ঞতা আমি আসলে শেয়ার করতে চাই না। আসলে অদ্ভুত বিষয় থাকে, এটা থেকে আসলে সেট হতে অনেক সময় লাগে। নিশ্চিতভাবে বাংলাদেশের ওই এখন লাগে, নিশ্চয়ই তারা আসলে ওই সময়টা পার করে এসছে। বাংলাদেশ খুব ভালো অ্যাডাপ্ট করেছে আমার মনে হয়, সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। বেস্ট অফ দ্য লাক বাংলাদেশ টিমে, ঈদটা আপনাদের সুন্দর হোক। কালকে যেমনটি বলছিলেন সকালটা আনন্দে কাটুক, মানুষ যখন জামাতে যাবে তখন ধরে বাংলাদেশি ক্রিকেটটা হচ্ছে মানুষের আনন্দে। ঈদটা আমি জানি বাংলাদেশ টিম জিতলে পুরো বাংলাদেশে একটা অন্যরকম উৎসব মুখর দিনে পরিণত হবে। সুপার 8-এ বাংলাদেশ যাবে, কম কথা নয়। ভারত সাথে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ আছে,
বিগ কিং, নিশ্চয়ই বাংলাদেশ এই চান্স মিস করতে চাইবে না। অমিত, অসংখ্য ধন্যবাদ, আবারও ঈদ মোবারক আপনাকে সহ বাংলাদেশ দলকে, যারা ওখানে আছেন প্রত্যেককে। হোপফুলি ভালো যাবে সময়টা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে ঈদ রোববার, কিন্তু একদিন আগেই ঈদের জামাত আদায় করলেন সাকিব, শান্ত, শরীফুলরা। ফ্লাইট জটিলতা এড়াতে হোটেলে ইমাম এনে আদায় করা হয় জামাত। ঈদের খুশি উদযাপনে রান্নায় রাখা হয়েছে বাড়তি আয়োজন। তাহমিদ অমিতের রিপোর্ট। খেলতে যেয়ে দেশের বাইরে ঈদ করতে হয়েছে, এটা নতুন কিছু নয়। লম্বা সফরে থাকতে হয় বলে প্রায় ক্রিকেটারই কখনো না কখনো দূর পরবাসে ঈদ করার অভিজ্ঞতা আছে। এবার বিশ্বকাপ খেলতে এসে কোরবানির ঈদ পড়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্টে, যেখানে আনুষ্ঠানিক ঈদ আবার সোমবার। কিন্তু ওই দিন সুপার 8 খেলতে দলের ফ্লাইট থাকার কথা এন্টিগার পথে। তাই তো মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলতেই আগে ভাগে ঈদের জামাতে শরিক হলেন ক্রিকেটাররা। হোটেলে ইমাম ডেকে আয়োজন করা হয় জামাতের, যেখানে ছিলেন দলের সব ক্রিকেটার। শুধু জামাত না, ঈদের আনন্দ বাড়িয়ে নিতে রাখা হয়েছে বিশেষ খাবারের আয়োজন। সকালের নাস্তা থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজে ছিল দেশীয় আমেজ। এখানে হালাল মাংসের আয়োজন কঠিন হলো অনেক চেষ্টার পর, সেটাও করেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে লন্ডনের মতো বড় শহরে ঈদ করেছিলেন সাকিব আল হাসানরা। 2009 সালে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও হয়েছিল ঈদের মাঝে। ওখানে অবশ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি থাকেন বলে হয়তো ঈদের আনন্দে কমতি ছিল না, কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মুসলিম খুঁজে পাওয়া যেখানে কঠিন, সেখানে প্রবাসী নেই বললেই চলে। তাই তো নিজেরাই নিজেদের আনন্দ ভাগাভাগি করেছেন শরীফুল, তানজিম সাকিব, সাকিব আল হাসানরা। জানিয়েছেন ঈদ মোবারক। সেই ঈদের আনন্দ বেড়ে যাবে যদি দিনটাকে জয়ের আনন্দে রাঙিয়ে তুলতে পারে শান্তর দল। অমিত, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। চলতি টি-20 বিশ্বকাপে ব্যাট বলে এখন পর্যন্ত জয় জয়কার আফগানিস্তানের। ব্যাট হাতে 3 ইনিংসে 167 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন রহমানুল্লাহ গুরবাজ। সমান সংখ্যক ইনিংসে 12 উইকেট নিয়ে শীর্ষে আছেন ফজল হক ফারুকী। আর মন্থর উইকেটে একমাত্র 200 রানের দলীয় ইনিংসটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। চলতি টি-20 বিশ্বকাপে প্রায় শেষের দিকে রয়েছে গ্রুপ পর্বের খেলা। 7 নম্বর দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে ইংল্যান্ড। কাগজে কলমে বাংলাদেশ পরের রাউন্ডে এগিয়ে থাকলেও এখনও নিশ্চিত নয় দলটি। সোমবার ভোরে নেপালের বিপক্ষে জয় দিয়ে সুপার 8-এ যেতে চায় টাইগাররা। সেক্ষেত্রে প্রয়োজন হবে না আর কোনো সমীকরণের। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বসেছে এবারে টি-20 বিশ্বকাপের আসর। রান খরার এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত কেউ দেখা পায়নি সেঞ্চুরির। হার না মানার সর্বোচ্চ 94 রানের ইনিংসটি এসেছে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের ব্যাট থেকে। এবারের বিশ্বকাপে উইকেট নিয়ে প্রশ্ন উঠলেও স্রোতের বিপরীতে ছিলেন গুরবাজ, স্টোইনিস, ট্রাভিস হেডরা। প্রতিপক্ষ বোলারদের শাসন করে 3 ইনিংসে 167 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। 156 রান করে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস দ্বিতীয় ও 148 রান করে তার স্বদেশী ট্রাভিস হেড আছেন 3 নম্বরে। সর্বোচ্চ রান সংগ্রাহকের মতো উইকেট শিকারীর তালিকায়ও এগিয়ে আফগানরা। 3 ইনিংসে 12 উইকেট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছেন ফজল হক ফারুকী। 9টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার নরখিয়া আছেন দ্বিতীয় ও 3 নম্বরে আছেন অ্যাডাম জাম্পা। সেরা বোলিং ফিগারেও সবাইকে ছাপিয়ে জলজল করছে ফারুকীর নাম। উগান্ডার বিপক্ষে 4 ওভার বোলিং করে 9 রানের খরচায় দখল করেন 5 উইকেট। এই তালিকায় 2 ও 3 নম্বরে আছেন আকিল হোসাইন ও নরখিয়া। এই আসরে এখন পর্যন্ত মাত্র একটি 200 রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে 7 উইকেটে 201 রান করে অস্ট্রেলিয়া। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দলীয় সর্বোচ্চ স্কোরের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার নাম। 19 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার 8 পর্বের খেলা। আইসিসির নিজস্ব নিয়মে 2 গ্রুপে ভাগ হয়ে এই খেলা চলবে 25 জুন পর্যন্ত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। একজন নয়, পুরো দলের কারণেই বিশ্বকাপে এমন ভরাডুবি হয়েছে পাকিস্তানের, এমনটাই দাবি করেছেন দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। জানালেন তাদের অবস্থান এখন তলানিতে। এর থেকে পরিত্রাণ পেতে মানসিকতার বদল করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন এই ক্রিকেটার। পাকিস্তানের কাছে এবারে টি-20 বিশ্বকাপ যেন দুঃসহ স্মৃতিতে ভরা।
4 ম্যাচ নিয়ে তৈরি প্রথম পর্বই পেরোতে পারল না সাবেক চ্যাম্পিয়নরা। এমনকি শেষ ম্যাচটিও হয়ে গেল কেবলই নিয়ম রক্ষার। শক্তিশালী বোলিং লাইন আপ নিয়েও ব্যর্থ হতে হয়েছে দলকে। কেন হলো এমনটা? কি ভাবছেন দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসেম? কোনো একজন ক্রিকেটারের জন্য আমরা হারিনি, হারের দায় আমাদের সবার। নিজেদের ভুলেই হারতে হয়েছে, কোনো অজুহাত দিতে চাই না। হার জিত খেলারই একটা অংশ, তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিল। একের পর এক ম্যাচ হেরেছি আমরা। সবচাইতে বড় বিষয় হলো ক্রিকেট দলগত খেলা, একজনের জন্য কখনোই কোনো দল ম্যাচ হারে না। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় দল হিসেবে কি তাহলে পিছিয়েই রইল পাকিস্তান। জবাবে তিনি বলেন, এই মুহূর্তে দল তলানিতে পৌঁছে গেছে। এই ফরম্যাটে একসময় দাপিয়ে বেড়ালেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না তাদের। তাই তো ইমাদের দাবি, ভয়ডরহীন ক্রিকেটটাই খেলা উচিত পাকিস্তানের। আমরা এখন তলানিতেই আছি, এর চেয়ে নিচে নামার কোনো জায়গা নেই, এটাই বাস্তবতা। আমার মনে হয় খেলাটা মানসিক ব্যাপার। আমাদের দল ও খেলোয়াড়রা যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারি, কিন্তু তার জন্য চেষ্টা তো করতে হবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতার ভয়কে সরাতে হবে। আগেও বলেছি, ব্যক্তি বদলালে কিছুই বদলাবে না, মানসিকতা বদলালে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন। সবশেষ জানালেন, এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও পরের বার নতুন উদ্যমে মাঠে নামবেন তারা। সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামলে সফলতা আসবে বলে মনে করছেন ইমাদ। একই সাথে জানালেন তার অবসরের পরিকল্পনার কথা। বলেছেন, বিশ্বকাপের পর অবসর নিলে সবাইকে জানিয়েই বিদায় নেবেন এই অলরাউন্ডার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।